हल्ला बोल हल्ला बोल हल्ला बोल हल्ला बोल हल्ला बोल हल्ला बोल মানুষের সাথে হল্লা বল মানুষের পাশে হল্লা বল हल्ला बोल হল্লা বল হল্লা বল নিরপেক্ষতার দীক্ষা নির্ভীকতার শিক্ষা নিরপেক্ষতার দীক্ষা নির্ভীকতার শিক্ষা মানুষের ভালোবাসা নিয়ে পথ চলে হল্লা বল হল্লা বল हल्ला बोल हल्ला बोल हल्ला बोल हल्ला बोल স্বাগত হাল্লাপুলের পর্দায় চোখ রাখবো সারাদিনের গুরুত্বপূর্ণ খবরে। সংবাদ শুরুর আগে এক নজরে শিরোনাম। চুক চুক লাগাও চুমুক আসল লিচুর মজা এবার জমুক ক্লান্তি করে দূর স্বাস্থ্যে ভরপুর রসে টই টম্বুর মজাদার স্বাদে ভরা স্বাদ মন্ত্রী মনোজ কান্তি দেবতাকে নিয়ে চলা অপপ্রচারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন সমাজ কল্যাণ মন্ত্রী শতলা চাকমা। আদালতে অনুমতি নিয়ে 1 কোটি 10 লক্ষ টাকা মূল্যের গাঁজা ও ফেন্সিডিল ধ্বংস করল পুলিশ। রাবার উৎপাদন বাড়াতে পদ্ধতিগত পরিবর্তন আনার উপর গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে পিতার ভারতরত্ন সম্মান প্রত্যাখ্যান করলেন ভূপেন হাজারিকার পুত্র জিৎ হাজারিকা। রাজ্যে অনির্দিষ্টকালের জন্য টেট পরীক্ষা স্থগিত, রাজনৈতিক দুরভিসন্ধিমূলক প্রয়োগের অভিযোগ। এখন বিস্তারিত। অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হলো শিক্ষক নিয়োগ সংক্রান্ত টেট পরীক্ষা। টেট পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া পরীক্ষার্থীরা বিপাকে চাকরি ক্ষেত্রে সংশ্লিষ্টদের একাংশ বয়স উত্তীর্ণদের আশঙ্কায় আশঙ্কিত হয়ে প্রমাদ গুনছেন। কার কলকিতে কে হুকো খাচ্ছেন তা যেমন বোঝা দেয়, তেমনি উদরপিণ্ডি ভুদর ঘাড়ে চাপানোর যে সরকারি অপপ্রয়াস চলছে তা রীতিমতো জন অস্বস্তিকর। এই যখন পরিস্থিতি, তখন রাজ্যের শিক্ষক নিয়োগ সংক্রান্ত টেট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করল টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা তথা টিআরবিটি। সোমবার এক বিবৃতিমূলে টিআরবিটি এই টেট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছে। তাতে স্বভাবতই টেট পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছিলেন তাদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। তত্ত্বভিজ্ঞদের মতে বিষয়টিতে দুরভিসন্ধি থাকলেও এর আগে এসটিজিটি এবং এসটিপিজিটি পদে নিয়োগের ক্ষেত্রে 24 ফেব্রুয়ারি টেট পরীক্ষা হওয়ার ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করেছিল টিআরবিটি। কিন্তু পরীক্ষা এগিয়ে এলেও পরীক্ষার্থীদের এডমিট কার্ড না আসায় তারা বারবার রাজ্যের শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হয়েছেন। বেগতিক বুঝে 24 ফেব্রুয়ারি টেট পরীক্ষা হওয়ার ব্যাপারে যে বিজ্ঞপ্তি জারি হয়েছিল তা ভুলবশত প্রকাশিত হয়েছিল বলে পরীক্ষার্থীদের জানান শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। তবে এই ভুলবশত প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তির ব্যাপারে পাল্টা কোনো সংশোধনী বিজ্ঞপ্তিও জারি করেনি টিআরবিটি। তাতেই বিভ্রান্তি এবং বারবার মন্ত্রীকে বিব্রতকর পরিস্থিতির শিকার হতে হয়। জানা গেছে, মন্ত্রীর এই বিব্রতকর পরিস্থিতি থেকে রেহাই পেতেই শেষ পর্যন্ত 24 ফেব্রুয়ারি টেট পরীক্ষা বাতিল এবং তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত বলে ঘোষণা দিয়ে টিআরবিটি বিজ্ঞপ্তি জারি করেছে। তাতে মন্ত্রী হয়তো বিব্রতকর পরিস্থিতি থেকে রেহাই পেলেন, কিন্তু টেট পরীক্ষার্থীরা রীতিমতো বিপাকে।
এই বিষয়ে সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা আদালতে যাওয়ার কথা ভাবছেন বলেও জানা গেছে। বিশেষ করে যাদের বয়সোত্তীর্ণ হওয়ার আশঙ্কা তাদের হাল বেহাল। সে সমস্ত মেধাবী প্রার্থীদের একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যেতে হলো। পুরো বিষয়টিকে সংশ্লিষ্ট দপ্তর তথা টিআরবিটি কর্তৃপক্ষের হয় কোনো দুরভিসন্ধি কিংবা তাদের কাণ্ডজ্ঞানহীনতা বলে রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহল মনে করছেন। ভিন্ন একটি রাজনৈতিক মহলের অভিমত, এতে রাজনৈতিক দুরভিসন্ধি যেমন রয়েছে তেমনি 2019 লোকসভা নির্বাচনের আগে শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে শাসক দলকে যাতে কোনো রকম ক্ষোভ বিক্ষোভের মুখে না পড়তে হয় তার জন্য সমস্যার সমূলে বিনাশ করতে একেবারে অনির্দিষ্টকালের জন্য টেট পরীক্ষায় স্থগিতাদেশ জারি করেছে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা তথা টিআরবিটি। এক্ষেত্রে কে কার কলকিতে হুকো খাচ্ছে এবং উদরপিণ্ডি ভুদর ঘাড়ে চাপানোর যে একটা রাজনৈতিক দুরভিসন্ধিমূলক অপপ্রয়াস রাজ্যে বিরাজমান তা রাজ্যবাসীর ভাবনা চিন্তা ও বিশ্লেষণের বিষয় বলে তথ্যবিজ্ঞ মহল মনে করছেন। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হল্লাবোল। স্বামী বিবেকানন্দ ময়দানে প্রধানমন্ত্রী অনুষ্ঠানে মন্ত্রী মনোজ কান্তি দেব তার একটি ভিডিও ফুটেজ নিয়ে যে ঘৃণ্য অপপ্রচার চলছে এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করলেন সমাজ কল্যাণ মন্ত্রী শান্তনা চাকমা। মঙ্গলবার বিজেপি রাজ্য কার্যালয়ে আহত এক সাংবাদিক সম্মেলনে সমাজ কল্যাণ মন্ত্রী এই কথা জানান। স্বামী বিবেকানন্দ ময়দানে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান মঞ্চে মন্ত্রী মনোজ কান্তি দেব ও মন্ত্রী শান্তনা চাকমার একটি ভিডিও ফুটেজ নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। ইতিমধ্যে সিপিআইএম দল ও তার নারী বাহিনী এই ঘটনায় মন্ত্রী মনোজ কান্তি দেবের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবি জানিয়েছে। সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে মঙ্গলবার সাংবাদিকদের সামনে মুখ খুললেন সমাজ কল্যাণ মন্ত্রী শান্তনা চাকমা। এদিন বিজেপি রাজ্য দপ্তরে আহত এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী শান্তনা চাকমা জানান, একটি তুচ্ছ বিষয়কে নিয়ে অহেতুক রাজনীতি করা হচ্ছে, এতে তাঁর ইমেজ নষ্ট হচ্ছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান মন্ত্রী শান্তনা চাকমা। আমাদের স্টেট অফিসে, আমাদের ভারতীয় জনতা পার্টি অফিসে আমরা প্রেস কনফারেন্স আমরা আয়োজন করেছি। তো কোনো দরকার ছিল না প্রেস কনফারেন্স করা, তবু আজকে আমার করতে হচ্ছে। তো আজকে উপস্থিত আছেন আমার সঙ্গে আমাদের রাজ্যের সচিব কল্যাণী রায় মহোদয় এবং উপস্থিত আছেন আমার সঙ্গে আমাদের রাজ্যের নেত্রী শ্রদ্ধেয়া পাপিয়া দত্ত মহোদয় এবং মিডিয়া বন্ধুদের সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং সরকারের তরফ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা লক্ষ্য করেছেন কিছুদিন আগে 9 তারিখে যেটা আমাদের স্বামী বিবেকানন্দ ময়দানে যে আমাদের প্রাইম মিনিস্টারের প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে আমাকে এবং মাননীয় মন্ত্রী মনোজ কান্তি দেব মহোদয়কে নিয়ে সাংবাদিক সম্মেলনে বিধানসভার চিফ হুইপ বিধায়ক কল্যাণী রায় উপস্থিত ছিলেন। এই ঘটনাটিকে নিয়ে যেভাবে অপপ্রচার চালানো হচ্ছে শ্রীমতী রায় তার তীব্র প্রতিবাদ জানান। রাজ্য মহিলা মোর্চা সভানেত্রী পাপিয়া দত্ত এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে পিতার মরণোত্তর ভারত রত্ন সম্মান প্রত্যাখ্যান করলেন ভূপেন হাজারিকা পুত্র জিৎ হাজারিকা। গোটা দেশ জুড়ে চলছে আলোড়ন, নানা জল্পনা কল্পনা। বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন? নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে কার্যত গোটা দেশ উত্তাল। এমনকি এই নাগরিকত্ব সংশোধনী বিল সংক্রান্ত বিষয়ে বিজেপির অভ্যন্তরেও বিরোধ তৈরি হয়েছে।
এই নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে যখন গোটা দেশে রীতিমতো আলোড়ন তৈরি হয়েছে, তখন পিতার মরণোত্তর ভারত রত্ন সম্মান প্রত্যাখ্যান করলেন ভূপেন হাজারিকার পুত্র জিৎ হাজারিকা। বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও ও গঙ্গা তুমি বইছো কেন, এ যেন ভূপেন হাজারিকার গানের কলির বাস্তব প্রকাশ। পিতার সর্বোচ্চ অসামরিক সম্মান ভারত রত্ন প্রত্যাখ্যান কার্যত নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদেই করলেন ভূপেন হাজারিকার পুত্র জিৎ হাজারিকা। ঘটনায় গোটা শিল্পী মহলে পাশাপাশি দেশ জুড়ে আলোড়ন তৈরি হয়েছে। হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছো কেন। মঙ্গলবার কল্যাণপুর কংগ্রেস ভবনে তেলিয়ামুড়া জেলা কংগ্রেসের একটি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় খোয়াই জেলার 6টি বিধানসভা কেন্দ্র থেকে ব্লক কংগ্রেস সভাপতিরা অংশগ্রহণ করেন। সভা থেকে আগামী দিনের সাংগঠনিক রণকৌশল ঠিক করা হয়। পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যে 2টি আসন রাহুল গান্ধীকে উপহার দেবার অঙ্গীকার করা হয় বলে জানান তেলিয়ামুড়া জেলা কংগ্রেসের সভাপতি বিক্রম কিশোর সিনহা। সভা শেষে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে বিক্রম কিশোর সিনহা বলেন, আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রতিটি বিধানসভা কেন্দ্রে একজন করে ইনচার্জ নিযুক্ত করা হবে। তিনি আরো বলেন, জনজাতি এলাকাগুলিতে বর্তমানে বিজেপি বিরোধী হাওয়া বইছে, আর এই বিজেপি বিরোধী হাওয়ার কারণে জনজাতিরা কংগ্রেসমুখী হচ্ছে। তাই এই মুহূর্তে দলকে সাংগঠনিকভাবে আরো শক্তিশালী করাই দলের লক্ষ্য বলে জানান তিনি। এছাড়াও তিনি আরো জানান, আগামী 25 ফেব্রুয়ারি কৃষির ঋণ মুকুব, বেকার ভাতা সহ শ্রমিকদের কিছু দাবি নিয়ে রাজভবন অভিযান করা হবে। সেই অভিযানে জেলা থেকে 500 কর্মী সমর্থক অংশ নেবে। তেলিয়ামুড়া জেলা কংগ্রেসের উদ্যোগে আমাদের এই জেলায় 6টা বিধানসভা কেন্দ্রে জেলা কংগ্রেসের তরফ থেকে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রের জন্য একজন ইনচার্জ মনোনীত করা হবে। দ্বিতীয়ত, আগামী 25 তারিখ আমাদের প্রদেশ কংগ্রেসের উদ্যোগে কৃষি ঋণ মুকুব এবং বেকার ভাতা সহ অন্যান্য শ্রমিকদের দাবি দেওয়ার ভিত্তিতে যে জনসমাবেশ হবে, মানে এক কথায় রাজভবন ডেপুটেশন, ওই ডেপুটেশনে যাতে আমাদের জেলার থেকে ন্যূনতম 500 কর্মী এবং নেতৃত্ব যাতে অংশগ্রহণ করে, এটারই সামনে রেখে যায় না আমাদের আজকে জেলা কংগ্রেসের অন্তর্গত বিভিন্ন ব্লক কংগ্রেসের সভাপতি এবং জেলা কংগ্রেসের নেতৃবৃন্দ, তাদেরকে নিয়ে আমাদের এই বৈঠক। পাশাপাশি আগামী দিনে আমরা লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের দল সাংগঠনিকভাবে কীভাবে শক্তিশালী করা যায়, এই ব্যাপারেও প্রত্যেকের আমরা মতামত নিয়ে সংগঠন যাতে শক্তিশালী হয়, এই ব্যাপারে আমাদের আজকের এই শিক্ষা বাঁচাও, গণতন্ত্র বাঁচাও এবং দেশ বাঁচাও এই আহ্বান সহ 6 দফা দাবির ভিত্তিতে আগামী 18 ফেব্রুয়ারি দিল্লিতে সংসদ অভিযান করবে এসএফআই সহ 5টি বামপন্থী সংগঠন। এই অভিযানে রাজ্যের এসএফআই এবং টিএসইউ সংগঠন থেকে 44 জনের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করবে। মঙ্গলবার মেলার মাঠ স্থিত ছাত্র যুব ভবনে আহত এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব। এছাড়াও সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি আগামী 15 ফেব্রুয়ারি রাজধানীতে অনুষ্ঠিত বইমেলায় ছাত্র সংসদের স্টল খোলা হবে বলেও জানান। পাশাপাশি শিক্ষাপ্রেমীদেরও ওই স্টলে যাবার আমন্ত্রণ জানান। আজকে এসএফআই টিএসইউর যৌথ উদ্যোগে এই সাংবাদিক সম্মেলনের মূল কারণ, আগামী 18 ফেব্রুয়ারি দিল্লিতে এসএফআই সহ 5টি বামপন্থী ছাত্র সংগঠনের আহ্বানে পার্লামেন্ট অভিযান সংগঠিত হবে। এই পার্লামেন্ট অভিযানের মূল স্লোগান হচ্ছে সেভ এডুকেশন, সেভ ডেমোক্রেসি, সেভ নেশন। শিক্ষা বাঁচাও, গণতন্ত্র বাঁচাও এবং দেশ বাঁচাও। এই আহ্বানে সারা ভারতবর্ষের ছাত্ররা দিল্লিতে সমবেত হবে। 6টি দাবি আমাদের আছে, তার মধ্যে কেজি থেকে পিজি পর্যন্ত সমস্ত স্তরের শিক্ষা কাঠামোকে
যাতে সরকারি উদ্যোগে বিনে পয়সায় ছাত্রছাত্রীরা সুযোগ পায় সেই দাবি। জিডিপির 6%, বাজেটের 10% টাকা শিক্ষা খাতে বরাদ্দ করা, শিক্ষার গেরুয়াকরণ বন্ধ করা, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে চলতি সংরক্ষণ ব্যবস্থা চালু রাখা, স্কলারশিপের বকেয়া অর্থ দ্রুত প্রদান করা, অধিকার বঞ্চিত মানুষের জন্য আরো বেশি করে স্কলারশিপ চালু করা এবং শিক্ষার যুক্তরাষ্ট্রীয় চরিত্র রক্ষা করা, শিক্ষার কেন্দ্রীকরণ বন্ধ করা। এই মূলত 6টি দাবি নিয়ে দিল্লিতে এই সময়কালের মধ্যে বৃহত্তর একটা ছাত্র সমাবেশ, ছাত্র মিছিল অনুষ্ঠিত হবে। এতে ত্রিপুরা থেকে 44 জন ছাত্র বন্ধু এই র্যালিতে অংশগ্রহণ করার জন্য, তার পাশাপাশি আগামী 15ই ফেব্রুয়ারি যে বইমেলা শুরু হতে যাচ্ছে, আগরতলা বইমেলা, এই বইমেলার মধ্যে আমাদের ছাত্র সংবাদের স্টল আমরা খুলছি। আমরা আপনাদের মধ্য দিয়ে এই আগরতলা শহরের সমস্ত অংশের শিক্ষানুরাগী মানুষজন যারা রয়েছেন, বইপ্রেমী, পুস্তকপ্রেমী মানুষদের কাছে আমন্ত্রণ জানাতে চাই, আহ্বান জানাতে চাই। আমাদের এই বুক স্টলে ওনাদের প্রাণবন্ত উপস্থিতির মধ্য দিয়ে, ওনাদের সানুরাগ উপস্থিতির মধ্য দিয়ে, সবান্ধব উপস্থিতির মধ্য দিয়ে আমরা এবারকার বুক স্টলটিকে নতুন করে আবারও ধর্ষণের শিকার নাবালিকা এক স্কুল ছাত্রী। ঘটনা অমরপুর মহকুমার বীরগঞ্জ থানাধীন সর্বং গ্রামের বিষ্ণুমোহন জেবি স্কুল সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, ওই এলাকায় বর্তমানে সর্বং উৎসব চলছে। সেই উৎসব থেকে বাড়ি ফেরার পথে সোমবার রাত 11টা নাগাদ উপজাতির 15 বছর বয়সী এক নাবালিকাকে এলাকারই এক বখাটে যুবক জোরপূর্বক ধর্ষণ করে বলে নাবালিকাটির পরিবারের অভিযোগ। মঙ্গলবার সকালে মেয়েটি তার পরিবারের সদস্যদের পুরো ঘটনাটি খুলে বললে মেয়েটির পরিবারের পক্ষ থেকে বীরগঞ্জ থানায় অভিযোগ জানায়। অভিযোগ পেয়ে বীরগঞ্জ থানার পুলিশ অভিযুক্তকে আটক করে এবং ধৃতের বিরুদ্ধে জাতীয় দণ্ডবিধির 341, 354 এর বি উপধারায় সহ সংশ্লিষ্ট আরো ধারা সহ পস্কো আইনে 12 ধারায় মামলা নেয় পুলিশ। এই বিষয়ে বীরগঞ্জ থানার জনৈক পুলিশ আধিকারিক জানান, তো আমরা কমপ্লেইনটা রেজিস্টার করলাম। ভিকটিমের এক্সামিনেশন চলছে, ইনভেস্টিগেশন শুরু হয়ে গেছে। কয়েকজন সাসপেক্টেড আছে, ওদেরকে আমরা এনেছি জিজ্ঞাসাবাদের জন্য। তো আপাতত এইটুকু ইনভেস্টিগেশনের, বাদ বাকিটা তো এখন ডিসক্লোজ করা যাবে না। আগামী 15 ফেব্রুয়ারি থেকে আগরতলা শিশু উদ্যানে শুরু হচ্ছে আগরতলা বইমেলা। এই বছর নতুন আঙ্গিকে এই বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। আগরতলা বইমেলাকে সার্বিকভাবে সফল করে তোলার লক্ষ্যে মঙ্গলবার বইমেলার প্রস্তুতি কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয়। এই বৈঠকে সভাপতিত্ব করেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। আগরতলা শিশু উদ্যানে আগামী 15 ফেব্রুয়ারি থেকে 37তম আগরতলা বইমেলা শুরু হচ্ছে। এবছর নতুন আঙ্গিকে অনুষ্ঠিত হচ্ছে আগরতলা বইমেলা। 37তম আগরতলা বইমেলাকে সর্বাঙ্গীন সুন্দর ও সফল করে তুলতে মঙ্গলবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে প্রস্তুতি কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি তথা রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। এদিন মন্ত্রী রতনলাল নাথ জানান, রাজ্যে দুর্গোৎসবের পরে দ্বিতীয় বড় উৎসব আগরতলা বইমেলা। 15 ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হবে। মেলা সফল করে তুলতে এই প্রস্তুতি কমিটির বৈঠক। বৈঠকে প্রস্তুতি কমিটির চেয়ারম্যান উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা সহ সব সদস্যরা উপস্থিত ছিলেন। উনিও মিটিংয়ে ছিলেন। মানে 15 তারিখ মেলা, এর আগেই আমরা একটু জেনে নিচ্ছি অর্থাৎ তৈরি আছে কিনা সবকিছু, সেই ঠিকঠাক দেখার জন্য আজকে একটা বিভিন্ন সাব কমিটির মানে যারা নেতৃত্বে আছে তাদেরকে নিয়ে একটা কমিটি, তাদের একটা মিটিং করা হলো। এই মিটিংয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত যাতে 15 তারিখ আমাদের বইমেলাটা সর্বাঙ্গীন রূপ নিতে পারে সেই জন্য আমরা আজকে আলোচনা করেছি এবং খোলামেলা আলোচনা হয়েছে এবং এখানে বিশেষ বিশেষ ব্যক্তিত্বরা রাজ্যের বাইরে থেকে আসবেন। আমরা সবাই মিলে নতুন এই যে আমাদের যে মেলা আগরতলা বইমেলা, এটাকে যেন খুব সুন্দর করে তুলতে পারি। আপনারা সহ রাজ্যবাসীকে সবাইকে অনুরোধ করছি, সবাই মিলে যেন আমরা বইমেলাটাকে সর্বাঙ্গীন রূপ দিতে পারি। বৈঠকে আগরতলা পৌর নিগমের মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহা, বিধায়ক আশিস কুমার সাহা, অধ্যাপক অরুণোদয় সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, হালাপুর। রাজ্যে ওবিসি সম্প্রদায়ের জন্য সংরক্ষণ প্রথা চালু করার দাবি জানালো ত্রিপুরা রাজ্য ওবিসি সংরক্ষণ কমিটি।
এদিন আগরতলা প্রেস ক্লাবে আহত এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা রাজ্য ওবিসি সংরক্ষণ কমিটির আহ্বায়ক অবসরপ্রাপ্ত মেজর ব্রজলাল দেবনাথ এই সংবাদ জানান। তিনি জানান, ত্রিপুরার এই দেশের একমাত্র রাজ্য যেখানে ওবিসিদের জন্য সংরক্ষণ নেই। এই অবস্থা মানা যায় না বলেও জানান তিনি। ত্রিপুরা রাজ্য ওবিসি সংরক্ষণ কমিটি, এটা আমাদের প্রথম প্রেস মিট। আপনারা অবগত আছেন যে আমাদের ত্রিপুরা রাজ্য একমাত্র রাজ্য যেখানে একমাত্র ওবিসিদের জন্য কোনো সংরক্ষণের ব্যবস্থা নেই সারা দেশের মধ্যে। দ্য অনলি স্টেট ত্রিপুরা where only OBC does not have any reservation. সেই জন্য আমরা দুঃখিত। এই আর কি। এখন আপনারা কি চান? আমরা সংরক্ষণ চাই, যেমন এসসিরা পায় ওদের কোটা 17%, যেমন এসটিরা পায় 31%, আমাদের জনসংখ্যা 42%, আমরা 42% রিজার্ভেশন চাই। কৈলাসহর পৌর পরিষদের উদ্যোগে মঙ্গলবার ঊনকোটি কলাক্ষেত্রে পালিত হয় শেহরি সমৃদ্ধি উৎসব। উৎসবের উদ্বোধন করেন কৈলাসহর পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান নীতিশ দে। উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তর আধিকারিকগণ সহ কৈলাসহর পুর এলাকার 44টি স্বসহায়ক দলের সদস্যরা। এই শেহরি উৎসবে কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের বিষয়ে সুবিধাভোগীদের সামাজিক ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার বিষয়ে আলোচনা করেন উপস্থিত অতিথিরা। এছাড়াও অনুষ্ঠানে 2 জন বেনিফিশিয়ারি হাতে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় গ্যাস সংযোগ তুলে দেওয়া হয়। এছাড়াও 4টি স্বসহায়ক দলের হাতে 10,000 টাকা ফান্ড তুলে দেওয়া হয়। এ বিষয়ে নীতিশ দে বলেন, এসএসজি গ্রুপের যারা সদস্যরা যারা আছেন তাদেরকে স্বাবলম্বী করা, এবং স্বাবলম্বীটা শুধুমাত্র কথা স্বাবলম্বী না, এটাকে কার্যক্ষেত্রে সেটাকে স্বাবলম্বী করা। আমরা যারা সাধারণ মানুষ, আমাদের জন্য অনেকগুলি স্কিম আমাদের দেশের সরকার চালু করেছে, যেগুলি আমরা খুঁজে রাখি না বা বিভিন্নভাবে আপনাদের কাছে নিয়ে যাওয়া সম্ভব হয় না। আমাদের এই যে আমাদের শহীদ সমৃদ্ধি উৎসব, এই উৎসবের মধ্য দিয়ে আমরা আমাদের এসএসজি গ্রুপের সমস্ত সদস্যদের আমাদের কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্পগুলিকে আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। এসএসজি গ্রুপের পরিবার যারা সদস্য যারা আছেন, যারা আপনারা বিভিন্ন স্কিম থেকে বঞ্চিত, সবাই সেই স্কিমে আপনারা সুযোগ নিতে পারেন। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে 15টি পদের জন্য পৃথক পৃথক মনোনয়নপত্র দাখিল করেছে কংগ্রেস এবং বামপন্থী আইনজীবী সংগঠন, কিন্তু শাসক দল বিজেপির আইনজীবী সংগঠন এখনো মনোনয়নপত্র দাখিল করেনি। আগামী 23শে ফেব্রুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী 23শে ফেব্রুয়ারি ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দলের আইনজীবী সংগঠনের মনোনয়নপত্র দাখিলের কাজ চলছে। মঙ্গলবার ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের 15টি পদের জন্যই মনোনয়নপত্র দাখিল করে বামপন্থী আইনজীবী সংগঠন সারা ভারত আইনজীবী ইউনিয়ন। এদিন ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের বর্তমান সম্পাদক ভাস্কর দেববর্মা এই প্রসঙ্গে জানান, এবারে নির্বাচনেও এআইএলইউ সবকটি পদই বিপুল ভোটে জয়ী হবে এবং এই জয় গোটা রাজ্যে একটি রাজনৈতিক ঢেউ তুলবে। এবার আমরা এআইএলইউর পক্ষ থেকে আমরা 15 জন প্রার্থী দিয়েছি এবং আজকে আমরা সমস্ত মেম্বারদের নমিনেশন পেপার আমরা রিটার্নিং অফিসার কাছে জমা দিয়েছি এবং জমা দেওয়ার পরে আমরা সবাই সই করে যা যা ফর্মালিটি আছে সব শেষ করে দিচ্ছি। আমরা আশাবাদী আমরা এই ইলেকশনে সারা ত্রিপুরাতে এআইএলইউর পক্ষে এই যে 15 জন ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছে এটা বাতাবরণ দেবে এবং সুন্দর আমরা প্রত্যেকটা ক্যান্ডিডেটই আমরা জয়লাভ করব এবং এই জয়লাভে সারা ত্রিপুরাতে একটা অন্যরকম ঢেউ তৈরি হবে। কংগ্রেস দলের আইনজীবীদের সংগঠন প্রদেশ কংগ্রেস লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস ডিপার্টমেন্টের সবকটি পদে এদের প্রার্থী দিয়েছে। এদিন বিশিষ্ট আইনজীবী পীযূষ বিশ্বাস এই সংবাদ জানান। উল্লেখ্য, কংগ্রেস ও সিপিএম তাদের মনোনয়নপত্র দাখিল করলেও শাসক দল বিজেপির আইনজীবী সংগঠন এখনও ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে প্রার্থী দিতে পারেনি। অসমর্থিত সূত্রেই জানা গেছে, প্রার্থী নিয়ে বিজেপির আইনজীবী সংগঠনের মধ্যে প্রচন্ড রকমের মতানৈক্য রয়েছে। তবে বুধবার তারা প্রার্থী দিতে পারে বলেও অপর একটি সূত্রে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, হালাপুর। সম্প্রতি বেলুনিয়া ছোত্তা খলায় এবং উদয়পুরের বাগমায়
সিপিএম জনপ্রতিনিধি ও নেতাদের উপর বিজেপি দুর্বৃত্তদের আক্রমণের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার শহরে প্রতিবাদ র্যালি সংগঠিত করেছে সিপিএম দলের সদর বিভাগীয় কমিটি। এদিন র্যালিটি সিপিএম এর সদর জেলা কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে। এই আক্রমণের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সিপিএম এর পশ্চিম জেলা সম্পাদক পবিত্র কর। তিনি অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিও জানান। প্রধানমন্ত্রী 9 তারিখ আগরতলায় দাঁড়িয়ে বলে গেল ত্রিপুরা রাজ্যের মধ্যে আর চিন্তা নাই, সব শান্তি আছে, ধমকানোর কোনো প্রশ্ন নাই, সবাই যার যার কাজ করবে। 10 তারিখে আমাদের বিরোধী দলের যে উপনেতা বাদল চৌধুরী, যিনি বর্ষিয়ান রাজনৈতিক নেতৃত্ব ত্রিপুরার একজন এমপি, পার্লামেন্টের সদস্য শঙ্কর প্রসাদ দত্ত, বিধায়ক সুদন দাস, আমাদের পার্টির জেলা মহকুমার যারা নেতা তারা আক্রান্ত হয়েছেন বিলোনিয়াতে 4 জায়গাতে। শেষ পর্যন্ত বিএসএফ পুলিশের সঙ্গে না থাকতো তাহলে সেদিন আরেকটা হয়তো এই জোট রাজত্বের যে মনু হয়েছিল, বীরচন্দ্র মনু, এটা হয়ে যেতে পারে। ঠিক একইভাবে 11 তারিখে আমাদের প্রাক্তন মন্ত্রী এবং বর্তমান বিধায়ক রতন ভৌমিক উদয়পুরে আমাদের কর্মীরা যখন আক্রান্ত হয়ে যেতে বাড়ি দেখতে গিয়েছিল, সেখানে একই কায়দায় তার গাড়ি 3টে গাড়ি ভেঙে দিয়েছে এবং আক্রমণ করেছে। এটাই কি প্রধানমন্ত্রীর শান্তির নমুনা? তাই আমরা বলবো রাজ্যের মুখ্যমন্ত্রী মঙ্গলবার বাম সমর্থিত 4টি ছাত্র যুব সংগঠনের উদ্যোগে সুনামুড়া সিপিএম এর দলীয় কার্যালয়ে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সিপিএম পলিট ব্যুরো সদস্য তথা বিরোধী দলনেতা মানিক সরকার, টিওআইএফ এর মহকুমা সম্পাদক খরান ত্রিপুরা, ডিওয়াইএফআই বিভাগীয় সম্পাদক নিত্যানন্দ বর্মন, সিপিআইএম রাজ্য কমিটির সদস্য সুরেশ দাস প্রমুখ। রক্তদান শিবিরে উদ্বোধনী পর্বে বক্তব্য রাখতে গিয়ে মানিক সরকার বলেন, রক্তদান মহৎদান, এই সামাজিক কাজের কোনো তুলনা হয় না। তিনি বলেন, পৃথিবীর কোনো কারখানায় রক্ত তৈরি করা সম্ভব নয়। এদিনের রক্তদান শিবিরে মোট 80 জন রক্তদাতা রক্তদান করেন। রক্তদান এমন একটা কর্মসূচি, ধর্মের নামে, বর্ণের নামে, সম্প্রদায়ের নামে মানুষের মধ্যে যে ভেদ বিভাজন, এটাকে দূর করতে কিন্তু দারুণ ব্যবস্থা করছে। আর যে রক্ত নিচ্ছে সে তো মুমূর্ষু, সে কিংবা তার পরিবারের লোক যতই ধর্মান্ধ হোক, আপনার দিক থেকে যদি সংকীর্ণ হয়, তখন ডাক্তারবাবুকে এই কথা জিজ্ঞাসা করার সাহস বা মানসিকতা তার বা তাদের থাকে না। এই যে রক্ত আমার দেহে আপনি সঞ্চালিত করছেন, আমি তো মুসলমান, তো হিন্দুর রক্ত আমার দেহে দিলে কি করে হবে? এটাকে ধর্ম বেরাজি হবে না? এই কথা বলবার সুযোগ কোথায়? তাকে বাঁচতে হবে তো। উপাদান যেটা পৃথিবীর কোন কারখানায় এখন অব্দি তৈরি করবার ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারেনি। মহাকাশে উপগ্রহ উৎক্ষেপণের দৃশ্য চাক্ষুষ করতে এখন আর শ্রীহরিকোটাস্থিত ইসরোর কার্যালয়ে যেতে হবে না। এখন আগরতলাতে বসে এই দৃশ্য প্রত্যক্ষ করা যাবে। সুকান্ত একাডেমি মুখ থুবড়ে পড়া দ্য জার্নি টু সান ভায়া মার্স কেন্দ্রে স্পেস মিউজিয়াম গড়ে তোলার উদ্যোগ নিয়েছে রাজ্যের বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তর। এর জন্য দপ্তর ইসরোকে দায়িত্ব দিয়েছে। সে মতো ইসরোর 3 বিজ্ঞানী মঙ্গলবার তাদের প্রজেক্ট নিয়ে রাজ্যে আসেন এবং দপ্তরের মন্ত্রী সুদীপ রায় বর্মনের সাথে দেখা করে গোটা প্রকল্পটির ব্যাখ্যা দেন। এদিন বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী সুদীপ রায় বর্মন জানান, আগামী দুর্গাপুজোর আগেই স্পেস মিউজিয়ামটি গড়ে তোলা হবে। ইসরো থেকে আমাদের 3 জন সায়েন্টিস্ট ওনারা এসেছিলেন। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা তাদের সঙ্গে যোগাযোগ করে, আপনারা জানেন আমাদের যে সুকান্ত একাডেমি, যেটা জার্নি টু সান ভায়া মার্স, সেটা মুখ থুবড়ে পড়ে রয়েছে। এটাকে মানে বিগত লাস্ট সরকার এটাকে 24 ডিসেম্বর 2008-এ ইনগ্রেট করেছিল, কিন্তু তারপর এটা খুব একটা বেশি উপকারে কিংবা মানে ছাত্রছাত্রীদের এনকারেজ করার জন্য যে রেগুলার
শো দেখানো এগুলো হয়ে উঠছিল না, নষ্ট হয়ে পড়েছিল। তারপরে ওনারা যেই কোম্পানি এখানে এসে এরা বলে গেল যে এটা ঠিক করা যাবে না। তো এখন আমাদের এত সুন্দর একটা বিল্ডিং এটা অকাজ হয়ে পড়ে রয়েছে। আমরা স্টুডেন্ট কমিউনিটিকে সায়েন্সের দিকে তাদেরকে জাগ্রত করতে পারছি না। তার জন্য আমরা এটাকে ওয়াল ফুটিংয়ে আমরা এই স্পেসটাকে স্পেস মিউজিয়াম কিংবা স্পেস গ্যালারি হিসাবে আমরা কনভার্ট করতে চাইছি। এয়ারপোর্ট ও জিরানিয়া থানা কর্তৃক সিজ করা 1 কোটি 10 লক্ষ টাকা মূল্যের গাঁজা ও ফেন্সিডিল মঙ্গলবার ধ্বংস করল রাজ্য পুলিশের উচ্চ পর্যায়ের দল। আদালতের অনুমতি নেই পুলিশ এদিন বৌছং নগরের জঙ্গলে এই গাঁজা ও ফেন্সিডিল ধ্বংস করেছে। নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্য পুলিশ রাজ্যকে নেশা মুক্ত করার সংকল্প ঘোষণা করে। এক্ষেত্রে রাজ্যের স্বরাষ্ট্র তথা মুখ্যমন্ত্রীর উৎসাহ ছিল উল্লেখযোগ্য। বিভিন্ন থানার পুলিশ একাধিক নেশা বিরোধী অভিযানে নেমে প্রচুর গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার করে। নিয়ম অনুসারে সিজ করা নেশাদ্রব্যগুলি আদালতে সোপর্দ করতে হয় এবং আদালতের নির্দেশ মেনে ধ্বংস করতে হয়। মঙ্গলবার আদালতের নির্দেশ বা অনুমতির ভিত্তিতে রাজ্য পুলিশের ড্রাগ ডিসপোজাল কমিটির হাই লেভেল কমিটি বোজ্জং নগরের জিরানিয়া থানা কর্তৃক উদ্ধারকৃত 1947 কেজি গাঁজা এবং এয়ারপোর্ট থানা কর্তৃক উদ্ধারকৃত 20,050 বোতল ফেন্সিডিল নষ্ট করে। গোটা প্রক্রিয়াটি নিজে বসে থেকে দেখভাল করেন রাজ্য পুলিশের হাই লেভেল ড্রাগ ডিসপোজাল কমিটির চেয়ারম্যান তথা রাজ্য পুলিশের ডিআইজি ইন্টেলিজেন্স উত্তম কুমার মজুমদার। এদিন ডিআইজি ইন্টেলিজেন্স উত্তম কুমার মজুমদার জানান, প্রায় 1 কোটি 10 লক্ষ টাকার নেশা সামগ্রী ধ্বংস করা হয়েছে। এর মধ্যে জিরানিয়া থানা কর্তৃক উদ্ধারকৃত 1947 কেজি গাঁজার বাজার মূল্য 90 লক্ষ টাকা এবং এয়ারপোর্ট থানা কর্তৃক উদ্ধার করা 20,050 বোতল ফেন্সিডিলের বাজার মূল্য 25 লক্ষ টাকা। আমাদের স্টেটে যে বিভিন্ন ধরনের যে ড্রাগস যখন ধরা পড়ে এগুলি কোর্টের কিছু ফর্মালিটিস আছে, এগুলি ফর্মালিটিসগুলি কমপ্লিট করার পরে থানার যারা ইনভেস্টিগেটিং অফিসার ওরা প্রপোজাল পাঠায় ড্রাগ ডিসপোজাল কমিটির কাছে। তো আমাদের স্টেটে 2টা কমিটি আছে, একটা কমিটি হেডেড বাই ডিআইজি হোমগার্ডস, সঙ্গে আরও 2জন কমান্ড্যান্ট এসপি লেভেল অফিসার মেম্বার্স আছেন, আর একটা স্টেট লেভেল কমিটি আছে যেটা চেয়ারম্যান ডিআইজি ইন্টেলিজেন্স এবং 2জন এসপি র্যাঙ্কের অফিসার আছেন। তো যেখানে সিজার একটা কেসে যেখানে সিজার অ্যামাউন্ট মোর দ্যান 20 লাখ ইনভলভ, ওইটা আমাদের যেটা হাই লেভেল কমিটি ওই কমিটি আমরা এটা ডিসপোজ করি। তো ড্রাগস তো আমাদের এখানে নিষিদ্ধ, এটা আবার কোথাও হ্যান্ডওভার করা যায় না। তো এই জন্য কোর্টে পারমিশন নিয়ে আমরা এগুলিকে ডিসপোজ করি। আজকে আমরা এখানে 2টা কেসের, একটা জিরানিয়া থানা এবং আরেকটা এয়ারপোর্ট থানার কেসে, জিরানিয়া থানার কেসে প্রায় 1947 কেজি গাঁজা, যেটার মার্কেট ভ্যালু প্রায় মোর দ্যান 90 লাখ। আর এয়ারপোর্ট থানার একটা কেস আছে যেখানে প্রায় 20,050 বোতলের মতো ফেন্সিডিল, যেটারও ভ্যালু প্রায় মোর দ্যান 25 লাখ, যেটা অ্যাজ পার বডি প্রিন্ট। এটা এই 2টা কেসের যে সিজড প্রপার্টিস এটাকে আমরা আজকে ডেস্ট্রয় করছি। এদিন ডিআইজি উত্তম কুমার মজুমদার জানান, নেশা সামগ্রী ধ্বংসের ক্ষেত্রে রাজ্য পুলিশের 2টি কমিটি রয়েছে। নেশা সামগ্রীর মূল্য 20 লক্ষ টাকার কম হলে এগুলি স্টেট লেভেল কমিটি ধ্বংস করে, আর নেশা সামগ্রীর মূল্য 20 লক্ষ টাকার ওপর হলে সেগুলি ধ্বংস করে হাই লেভেল স্টেট লেভেল কমিটি। প্রতি মাসে আদালতের অনুমতি দিয়ে এই কাজ হয় বলে জানান ডিআইজি ইন্টেলিজেন্স উত্তম কুমার মজুমদার। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। ছাত্রছাত্রীদের বিভিন্ন দাবি নিয়ে মঙ্গলবার আমবাসার রাজপথ কাঁপালো এনএসইউআই। ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সংশ্লিষ্ট কয়েকটি দাবি আদায়ের লক্ষ্যে এদিন আমবাসা কংগ্রেস ভবন থেকে শুরু হয়ে এনএসইউআই সমর্থিত ছাত্রছাত্রীদের একটি মিছিল আমবাসা বাজারে বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় কংগ্রেস ভবনে এসে মিলিত হয়। মিছিল শেষে কংগ্রেস ভবনে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন এনএসইউআই রাজ্য সভাপতি রাকেশ দাস, ধলাই জেলা কংগ্রেস সভাপতি মানিক দেব, ব্লক সভাপতি কৃপেশ রায় সহ ধলাই জেলার কর্মকর্তারা। দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য দাবি হল আমবাসা মহকুমার একটি ডিগ্রি কলেজ ও একটি মহিলা কলেজ স্থাপন করা। সভাতে সিদ্ধান্ত হয় রাজ্য সরকার যদি তাদের দাবিগুলি যথাসময়ে পূরণ না করে তাহলে আগামী দিনে আন্দোলন চালিয়ে যাবেন তারা।
বিজেপি রাষ্ট্রীয় সভাপতি অমিত শাহের নির্দেশে গোটা দেশের সাথে রাজ্য মঙ্গলবার মেরা পরিবার ভাজপা পরিবার এই স্লোগানকে সামনে রেখে বিজেপি কর্মকর্তাদের বাড়ি বাড়ি দলীয় পতাকা উত্তোলন করা হয়। এদিন সকাল 9টায় বনমালীপুরের এক বিজেপি কর্মকর্তার বাড়িতে উপস্থিত থেকে পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন মুখ্যমন্ত্রী জানান, এই কর্মসূচি অনুসারে রাজ্যে প্রতি মণ্ডলে 1000 করে 1200 মতো কর্মীদের বাড়িতে দলীয় ধ্বজা উড়বে। রাজ্যের 60টি ব্লকে 60 থেকে 70 হাজার দলীয় পতাকা উড়বে বলেও জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। পরিবার বিজেপির পরিবার সারা দেশব্যাপী আজকে সকাল 9টা নাগাদ আমাদের রাষ্ট্রীয় সভাপতি শ্রী অমিত ভাই শাহজি সেটার শুরুয়াত করেছেন ও সারা ভারতবর্ষে প্রত্যেকটি রাজ্যের মধ্যে একযোগে সেই কার্যক্রম হচ্ছে যে প্রত্যেকের বাড়িতে ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা আছে। নানাহ সমস্যার মধ্য দিয়ে চলছে কুমারঘাট অগ্নি নির্বাপক দপ্তরটি। বহুদিন ধরেই বিচ্ছিন্ন হয়ে আছে দপ্তরের টেলিযোগাযোগ ব্যবস্থা। সমস্যা নিরসনে কোনো উদ্যোগ নেই দপ্তরের, ফলে সঠিক পরিষেবা থেকে বঞ্চিত কুমারঘাটবাসী। সমস্যা নিরসনে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছে কুমারঘাটবাসী। ঊনকোটি জেলার কুমারঘাটস্থিত অগ্নি নির্বাপক দপ্তরটি দীর্ঘদিন যাবৎ নানা সমস্যায় জর্জরিত। দপ্তরটির মূল সমস্যা হল টেলিযোগাযোগ বিচ্ছিন্ন। জাতীয় সড়কের কাজ করতে গিয়ে মাটি খোঁড়ার সময় মাটির নিচে থাকা বিএসএনএল এর কেবল লাইন কেটে যায় বেশ কিছুদিন আগে। সেই সময় থেকে দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস টেলিফোন লাইন বিকল হয়ে আছে। ফলে টেলিফোন পরিষেবা বন্ধ থাকার কারণে মানুষ সঠিক সময়ে দুর্ঘটনার খবরাখবর দিতে না পারার কারণে প্রচুর মূল্যবান সম্পত্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্ষুব্ধ স্থানীয় জনগণ। এ বিষয়ে অগ্নি নির্বাপক দপ্তরের আধিকারিক দুর্গাপ্রসাদ গোয়ালের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, দপ্তরের টেলিফোন লাইনটি সারাই করে পরিষেবা সচল করার জন্য তিনি বেশ কয়েকবার কুমারঘাট বিএসএনএল দপ্তরের যোগাযোগ করেছেন, কিন্তু অগ্নি নির্বাপক দপ্তরের এই গুরুত্বপূর্ণ টেলিফোন লাইনটি সারাইয়ের কোনো ব্যবস্থা অদ্যাবধি নেয়নি বিএসএনএল কর্তৃপক্ষ। আর বিএসএনএল কর্তৃপক্ষের এহেন গাফিলতির কারণে প্রায় সময়ই সঠিক সময়ে পরিষেবা না দেবার কারণে জনতার ক্ষোভের মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেন কুমারঘাট অগ্নি নির্বাপক দপ্তর আধিকারিক দুর্গাপ্রসাদ গোয়ালা। এ প্রসঙ্গে তিনি আরও জানান, বিএসএনএল কর্তৃপক্ষের এহেন কাণ্ডজ্ঞানহীনতার কারণে অবশেষে বাধ্য হয়ে তাঁরা একটি মোবাইল পরিষেবার ব্যবস্থা করেছেন, যার নম্বর 7630946584 এবং 8794362459। বর্তমানে এই দুটি মোবাইল নম্বরে টেলিফোন করলেই অগ্নি নির্বাপক কর্মীদের পাওয়া যাবে বলে তিনি জানান। আমাদের কুমারঘাট ফায়ার সার্ভিসের মেইন সমস্যা টেলিফোন ল্যান্ডলাইন। এই টেলিফোন ল্যান্ডলাইনটা এখন ন্যাশনাল হাইওয়ে কাজ চলছে, এর জন্য এটা কাট আউট হয়ে গেছে। মানে এখানে কেবল যে লাইনের ল্যান্ডলাইনের যে কেবলটা এটা ডিসকানেক্ট হয়ে গেছে। এরপরে আমি সেটা বিএসএনএল অফিসে জানালাম লিখিতভাবে। তারপরে ওনারা বললেন ল্যান্ডলাইনটা এখন ঠিক হবে না, রাস্তা যখন ওকে হবে তখন গিয়ে এটা ঠিক হবে। তাই আমি বললাম যে না, আমাদের ফায়ার সার্ভিস তো ইমার্জেন্সি ডিপার্টমেন্ট, এভাবে তো চলবে না, কারণ আমাদের তো খুব ইমার্জেন্সি। এখন পর্যন্ত কোনো আমাদের মোবাইল আছে 7630946584। আমরা ইমার্জেন্সি ডিপার্টমেন্ট, এটা আপনারা একটু কেয়ার নেন, কিন্তু ওনারা তো কোনো কিছু করলেন না। তাদের গাফিলাতির জন্য আমাদের বিভিন্ন কলে বিভিন্ন জায়গায় আমরা যাই, বিভিন্নভাবে পাবলিকের কাছ থেকে হ্যারাসমেন্ট হতে হচ্ছে। পাবলিক আগের ল্যান্ডলাইনে ফোন করে আমাদেরকে পাচ্ছে না, তখন নতুন ফোনগুলো অনেকের জানা নেই, তখন আমাদেরকে হ্যারাসমেন্ট হতে হয়। মেইন সমস্যাটা, আমাদের মেইন প্রবলেমটার জন্য দায়ী এই বিএসএনএল ল্যান্ডলাইন। এতে গেল টেলিফোনের সমস্যা। এছাড়া বর্তমানে রয়েছে কর্মী স্বল্পতা। কর্মী নিয়োগেরও দাবি জানিয়েছেন আধিকারিক দুর্গাপ্রসাদ। এছাড়াও সংস্কারের অভাবে দপ্তরের কর্মীদের থাকার ব্যারাকের ছাদ ও দেওয়াল থেকে পালেস্তারা খসে খসে পড়ছে প্রতিনিয়ত। সর্বক্ষণ এক প্রকার জীবনের ঝুঁকি নিয়ে থাকতে হচ্ছে কর্মীদের।
এমনকি বর্ষার মরশুমে দপ্তরের ছাদ চুইয়ে বৃষ্টির জলের ধারা পড়তে থাকে। বৃষ্টির জল পড়তে পড়তে দেওয়ালগুলিতেও বড় বড় ফাটল দেখা দিয়েছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাবার আশঙ্কা রয়েছে বলে জানান কর্মীরা। দপ্তরের কর্মী সহ গোটা কুমারঘাটবাসীর পক্ষ থেকে অবিলম্বে কুমারঘাট অগ্নিনির্বাপক দপ্তরের গুরুত্বপূর্ণ এই সমস্যাগুলি সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। চূড়ামণি প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল। রাবার উৎপাদন বৃদ্ধিতে পদ্ধতিগত পরিবর্তন আনার উপর গুরুত্ব আরোপ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এক্ষেত্রে রাবার চাষীদের আধুনিকতম প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের জন্য ত্রিপুরা ফরেস্ট ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যান্টেশন কর্পোরেশন লিমিটেডের কর্তৃপক্ষকে বলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এই ব্যবস্থা গ্রহণ করলে রাজ্যের রাবার উৎপাদন 3 গুণ বৃদ্ধি পাবে। মঙ্গলবার রবীন্দ্র ভবনে ত্রিপুরা ফরেস্ট ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যান্টেশন কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে আয়োজিত রাবার উৎপাদন ও গুণগত মান উন্নয়নমূলক কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে একথা জানান মুখ্যমন্ত্রী। মঙ্গলবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ত্রিপুরা ফরেস্ট ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যান্টেশন কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে রাবার উৎপাদন ও গুণগত মান উন্নয়নমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এই কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের নতুন প্ল্যান্টেশনগুলো আগামী 2 বছরের মধ্যেই রাবার উৎপাদন শুরু করবে। তখন রাজ্যের রাবার উৎপাদনের পরিমাণ দ্বিগুণ হয়ে যাবে। তিনি জানান, রাজ্যের বিশাল অংশের জাতীয় উপজাতীয় অংশের লোক রাবার চাষের সঙ্গে যুক্ত। এই রাবার চাষীদের আধুনিকতম ট্যাপিং ব্যবস্থার উপর প্রশিক্ষণ দেওয়া হবে। বৃষ্টির সময় রাজ্যে রাবার ট্যাপিং বন্ধ থাকে, কিন্তু বৃষ্টির সময় কেরালায় এক প্রকার ক্যাপ বা টুপি ব্যবহৃত হয়, যা রাবার ট্যাপিং এর সাথে বৃষ্টির জলকে মিশতে দেয় না। এই রাজ্যে টিএফডিপিসি কে কেরালার এই পদ্ধতি অনুসরণ করে রাবার চাষীদের প্রশিক্ষণ দেওয়া উচিত বলে জানান। বৃষ্টির সময় ত্রিপুরাতে 6 থেকে 7 মাস বৃষ্টি হয়, তো ওই সময়ে কালেকশন করা মুশকিল। কেরালাতে সেই প্রসেস রয়েছে যে বৃষ্টির সময় ট্যাপিং করা হয়, আর রাবারের যে লিকুইডটা বেরিয়ে আসে, যার মধ্যে সেই লিকুইডটা এসে জমা হয়, উপরে একটা কাভার দেওয়া থাকে, তাতে বৃষ্টি হলেও তার মধ্যে জল মিক্স হবে না। টিএফডিপিসি সেই ব্যবস্থা করে বা সেই ব্যবস্থা সম্বন্ধে ওয়াকিবল রয়েছে। আমাদের টেপারদেরকে তার জন্য ট্রেনিং দিয়ে, আর কেরলে যে ব্যবস্থা রয়েছে সেটাকে ত্রিপুরাতেও লাগু করতে পারলে আপনি এখন যে অফিসিয়াল ফিগার 65,000 মেট্রিক টন হয়, সেটাও ডাবল হতে পারে। কারণ মুখ্যমন্ত্রী জানান, রাবার চাষীদের উদ্যোগী হতে হবে, সাংবাদিকদের মতো প্রফেশনাল হতে হবে। সরকার বা টিএফডিপিসি প্রশিক্ষণের ব্যবস্থা করলেই প্রশিক্ষণ নেব, সেই মনোভাব ছেড়ে দিয়ে প্রয়োজনে টিএফডিপিসি কে তাগদা দিতে হবে। এই কর্মশালায় বনমন্ত্রী মেবার কুমার জমাতিও বক্তব্য রাখেন। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। 13 দফা দাবির ভিত্তিতে মঙ্গলবার পরিবহন দপ্তরের জয়েন্ট কমিশনের কাছে ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি। সেসব দাবির প্রতি জয়েন্ট কমিশনের সহমত পোষণ। পরিবহন শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি, মোটর শ্রমিকদের উপর অন্যায়ভাবে পুলিশের হয়রানি বন্ধ সহ 13 দফা দাবি আদায়ে রাজ্যের পরিবহন দপ্তরের জয়েন্ট কমিশনারের কাছে ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি। অফিস লেন স্থিত সিটুর অফিস থেকে একটি মিছিলে সামিল হয়ে তারা জয়েন্ট কমিশনারের দপ্তরের সামনে যান। সেখান থেকে তাদের 6 জনের একটি প্রতিনিধি দল জয়েন্ট কমিশনারের সঙ্গে দেখা করে তাদের দাবি শোনা তুলে দেন। আর শ্রমিকদের উপর নির্যাতনের প্রতিবাদে মূলত এই ডেপুটেশন বলে নিজ প্রতিক্রিয়া জানালেন মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৌমিত্র চক্রবর্তী। আমাদের মোটর শ্রমিকদের যে অবস্থা চলছে, জানেন রাজ্যে 11 মাস হয়েছে একটা জোট সরকার চলছে, শ্রমিকদের উপর যেভাবে নির্যাতন যেভাবে চলছে, এটার প্রতিবাদেই আমরা 13 দফা দাবি নিয়ে আজকে জয়েন্ট করলাম না। জানা
গেছে, পরিবহন দপ্তরের জয়েন্ট কমিশনারের সংশ্লিষ্ট শ্রমিক সংগঠনের দাবিগুলোর ব্যাপারে সহমত প্রকাশ করেছেন। এই ডেপুটেশন প্রদানকে কেন্দ্র করে সংশ্লিষ্ট মোটর শ্রমিকদের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লা বল। সোমবার রাতে কল্যাণপুর বাইক ও বাইসাইকেলের সংঘর্ষে 3 জন আহত। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হয় তাকে জিবি হাসপাতালে পাঠানো হলো। কল্যাণপুরের কমলনগরে বাইক ও বাইসাইকেলের মধ্যে সংঘর্ষে 3 জন আহত হলেন। ঘটনা সোমবার রাতে খোয়াই তেলিয়ামুড়া সড়কের কমলনগরে। এদের মধ্যে গুরুতর আহত হলেন বাইসাইকেল চালক মিঠুন দেবনাথ, বাইক চালক রাজেশ দাস। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় দমকল কর্মীরা এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আর বাইসাইকেলে এসে বাইক আরোহী ধাক্কা দেয় বলে আহত অবস্থায় জানালেন বাইসাইকেল আরোহী মিঠুন দেবনাথ। আর ওরা ফট করে আমার সাইকেলের ভিতরে ফট করে লাগাই দিছে। কোন জায়গাতে? ঘটনায় কার্যত বাইক আরোহী রাজেশ দাসের অবস্থা আশঙ্কাজনক। কল্যাণপুর হাসপাতাল কর্তৃপক্ষ আহত রাজেশ দাস ও মিঠুন দেবনাথকে জিবি হাসপাতালে রেফার করা হয়েছে বলে নিজ প্রতিক্রিয়া জানিয়েছেন কল্যাণপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রেশমা দেববর্মা। একজনের নাম মিঠুন দেবনাথ। রাজেশ দাসের কন্ডিশনটা ভেরি ক্রিটিক্যাল, আর ব্লিডিং হচ্ছে ওর কানে নাকে। তো ওর মোস্ট মানে ট্রমা হেড ইঞ্জুরিটা মানে হয়েছে ওর। তো পেশেন্টের ক্রিটিক্যালের জন্য আমরা ওকে প্রাইমারি এখানে যা ট্রিটমেন্ট দিয়ে রেফার দিচ্ছি এখন জিবিতে। এখনো ফ্যামিলি মেম্বার্স আসেনি, তো পুলিশকে ইনফর্ম করা হয়েছে যে ফ্যামিলি মেম্বার্স আসেনি। তো ফ্যামিলি মেম্বার্স আসলে আমরা এটা প্রম্পটলি এটা পাঠাতে চেষ্টা করবো। ঘটনায় অপর আহতকে তেলিয়ামুড়া হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এই দুর্ঘটনার জেরে গোটা কমলনগর গ্রামে চাঞ্চল্যকর পরিস্থিতি কায়েম হয়েছে। কল্যাণপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লা বল। কমলপুর 2 নম্বর কলাছড়া গ্রামে বাণী ঠাকুরের মহোৎসব অনুষ্ঠিত। ভক্ত সাধনের মধ্যে উৎসবে মেজাজে ব্যাপক উৎসব পরিলক্ষিত। কমলপুরের 2 নম্বর কলাছড়ি গ্রামে প্রতি বছরের মতো এবারও বাণী ঠাকুরের মহোৎসব অনুষ্ঠিত। সোমবার বাণী ঠাকুরের এই মহোৎসবকে কেন্দ্র করে সংশ্লিষ্ট গ্রামে ব্যাপক সাড়া পরিলক্ষিত। হাজার হাজার মানুষ এতে সামিল হলেন, গ্রহণ করলেন মহাপ্রসাদ। এই উপলক্ষে মেলাও অনুষ্ঠিত। বাণী ঠাকুরের এই মহোৎসবকে কেন্দ্র করে যে ব্যাপক সাড়া পড়েছে তা নিজের মতো করে ব্যক্ত করলেন উৎসব কমিটির সদস্য শঙ্কর দেব। ঠাকুর বাণীনাথজির জন্মতিথি উদযাপন উপলক্ষে আমরা যে উৎসব করি সেটা এত বিপুল এবং ব্যাপক সাড়া পেয়েছে, সেটা না দেখলে বোঝা যায় না বা বিশ্বাস করা যায় না। সকাল বিকাল সন্ধ্যা পেরিয়ে এই উৎসব ও মেলা রাত পর্যন্ত গড়ালো। সর্বোপরি বাণী ঠাকুরের 37তম উৎসব সর্বধর্মের মিলন মেলায় পরিণত। গোটা দিন সংশ্লিষ্ট ভক্তপ্রাণ মানুষ অনাবিল স্বর্গীয় আনন্দে মাতলেন। ব্যুরো রিপোর্ট, হাল্লা বল। রাজ্যে রান্নার গ্যাস সিলিন্ডারের সংকট, গ্রাহক হয়রানি, সাধারণ চরম দুর্ভোগ, ভোক্তাদের মধ্যে ক্ষোভের সঞ্চার। রাজ্যবাসী বর্তমানে নানা দুর্ভোগের শিকার। এর মধ্যে বর্তমানে রাজ্যে রান্নার গ্যাস সিলিন্ডারের সংকটের কারণে সাধারণ অন্তহীন দুর্ভোগের সম্মুখীন। প্রতিদিন সকালে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও গ্রাহকরা প্রয়োজনীয় ন্যায্য রান্নার গ্যাস সিলিন্ডার প্রাপ্তি থেকে বঞ্চিত। মঙ্গলবার সকালে বটতলা স্থিত কোঅপারেটিভ গ্যাস এজেন্সিতে এমনই ভোক্তাদের অস্বস্তিকর দীর্ঘ লাইন পরিলক্ষিত। তথাপি গ্যাস সিলিন্ডার প্রাপ্তির আশাহীনতায় গ্রাহকরা রীতিমতো হতাশ। যে কি দীর্ঘ লম্বা লাইন। আর গত 3রা জানুয়ারি সিলিন্ডার বুক করিও তা প্রাপ্তির ক্ষেত্রে একটা বঞ্চনার ছাপ জনিক গ্রাহকের কথায় পরিষ্কার। আমি বুক করছি 3 তারিখ জানুয়ারি 3। তারা কি মানে কবে দিব কইছে? কবে দিব কইছে? আজকে তো বই জমা দিই। আচ্ছা আচ্ছা, বই জমা দিলে না কবে দিব? কতদিন পরে দেয় মোটামুটি? মোটামুটি বই জমা দেওয়ার তো এমনি তো একটা ট্র্যাডিশন আছে, 10-12 দিন পরে করে দিব।
এর মধ্যে ভোক্তাদের কাছ থেকে ব্লু বুক জমা গ্রহণ চলছে আর নিয়মিত গাড়ি না আসার কারণে মাস খানেক যাবৎ এই সংকট বলে জানালেন কোঅপারেটিভ গ্যাস এজেন্সির জনৈক কর্মী। কতদিন ধরে ক্রাইসিসটা? মানে গত মাস থেকে এরকম চলছে, মানে নিয়মিত গাড়ি আইতাছে না, ঠিক টাইম মতো আমরা বই নিয়ে রাখতাছি, গাড়ি আইতাছে না, তার লাগা বডি পেন্ডিং চলতেছে। তারা কি করছে, কতদিন লাগবে স্বাভাবিক হইতে? আশা করি এই মাসে হয়ে যাবে। কারণ যাই হোক, এই রান্নার গ্যাস সিলিন্ডার সংকটজনিত কারণে কিন্তু গ্রাহক হয়রানির চরমে, দুর্ভোগ অপরিসীম, গ্রাহক ভোক্তারা নাজেহাল। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লা বল। কাঞ্চনপুর বাজার থানা সংলগ্ন জনজাতি এলাকায় সোমবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ড। 15টি দোকান ও বিভিন্ন বাড়ির 10টি দোকান পুড়ে ছাই। সরস্বতী পুজোর রেশ তখনও কাটেনি। এর মধ্যে সোমবার সন্ধ্যায় শান্তির বাজারে বাজার সংলগ্ন থানার পার্শ্ববর্তী জনবসতি এলাকায় যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তাতে এলাকাবাসী স্তম্ভিত ও ভয়ার্ত। খবরে প্রকাশ একটি দোকান থেকে আগুনের সূত্রপাত, তারপর মুহূর্তে আগুন ছড়াতে থাকে। সঙ্গে সঙ্গে খবর যায় স্থানীয় অগ্নি নির্বাপক দপ্তরে। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী বাড়ি ঘরে ছড়িয়ে পড়ে। এর মধ্যে সংশ্লিষ্ট একটি বাড়ির রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটতেই আগুন বিস্তৃতি লাভ করে। স্থানীয় সাধারণ নিজেদের প্রচেষ্টায় আগুন নেভানোর চেষ্টা করলেও তাতে কোনো কাজ হয়নি, উল্টো সাধারণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর মধ্যে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে এসে দীর্ঘ প্রচেষ্টায় আগুন আয়ত্তে আনলেও ততক্ষণে 15টি দোকান ও 10 বাড়ির ঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা। ক্ষতিগ্রস্তদের পথে বসার উপক্রম। ঘটনায় গোটা কাঞ্চনপুর এলাকায় সাধারণের মধ্যে চাঞ্চল্যকর পরিস্থিতি কায়েম হয়েছে। সংশ্লিষ্ট এলাকা ধ্বংসস্তূপে পরিণত। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লা বল। এবছর নতুন কলেবরে উদযাপিত হতে চলছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এবারই প্রথম বারের মতো বাংলাদেশ হাই কমিশন রাজ্য সরকার আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দিচ্ছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনকে সফল করে তুলতে মঙ্গলবার বীরচন্দ্র সেন্ট্রাল পাবলিক লাইব্রেরি কনফারেন্স হলে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরোহিত্য করেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ওই দিনটিকে আমরা যাতে বেশ গুরুত্ব সহকারে উদযাপন করতে পারি সেজন্য আমরা আজকে একটা প্রিপারেটরি মিটিং আমাদের শিক্ষা দপ্তরের উদ্যোগে, এটা প্রত্যেক বছর হয়ে থাকে। এবার আমরা একটা নতুনত্ব কিছু আরও বেশি করে যাতে এটাকে সবার কাছে পৌঁছাতে পারি সেজন্য উদ্যোগ নেওয়ার জন্য একটা কমিটির মিটিং চলছে। এবার একটা বিশেষত্ব নতুন করে আছে, বাংলাদেশ হাই কমিশন আমাদের সাথে যুক্ত হচ্ছে। তো সেজন্য এই দিনটাকে আমরা নতুনভাবে কিভাবে কি করা যায় সেজন্য আমরা আজকে আলোচনা সভা। তো এটার জন্য আমরা মূলত শেষ করার আগে আরো একবার শিরোনাম। চুক লাগাও চুমুক, আসল লিচুর মজা এবার জমুক। ক্লান্তি করে দূর, স্বাস্থ্যে ভরপুর, রসে টই টম্বুর, মজাদার স্বাদে ভরা স্বাদ। মন্ত্রী মনোজ কান্তি দেব তাকে নিয়ে চলা অপপ্রচারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন সমাজ কল্যাণ মন্ত্রী শতলা চাকমা। আদালতে অনুমতি নিয়ে 1 কোটি 10 লক্ষ টাকা মূল্যের গাঁজা ও ফেন্সিডিল ধ্বংস করল পুলিশ। রাবার উৎপাদন বাড়াতে পদ্ধতিগত পরিবর্তন আনার উপর গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে পিতার ভারত রত্ন সম্মান প্রত্যাখ্যান করলেন ভূপেন হাজারিকার পুত্র জিৎ হাজারিকা। রাজ্যে অনির্দিষ্টকালের জন্য টেট পরীক্ষা স্থগিত, রাজনৈতিক দুরভিসন্ধিমূলক প্রয়োগের অভিযোগ। এখন এই পর্যন্ত, ততক্ষণে চলার পথে সময়ের সাথে মানুষের পাশে। ফলাফল।